বাবা নাচ করে হোক, গান করে হোক, যাই করে হোক না কেন, এদিকে টাকা 10 লাখ টাকাটা কিন্তু আনতেই হবে, বুঝতে পারলি? দেখছিস তো বৌমা তো চলে গেছে বাপের বাড়ি, সংসারটা যে কিভাবে টানছি বাবা, তুই তো দেখতেই পাচ্ছিস। শুভা, ছেলেটা একটা শুভ কাজে বেরোচ্ছে, এই সময় সংসারে পেঁচালটা না পারলে হতো না? তোমার আর কি, সংসারের দিকে কখনো তুমি ফিরে তাকিয়েছো? এই যে নাচ করে ও টাকা আনছে, 10 লাখ টাকা আনতে যাচ্ছে, তার পেছনে কার অবদান আছে? আমার। আমি কত কষ্ট করে এদিক ওদিক করে ওদের নাচে প্র্যাকটিসিং এর ব্যাপার করিয়েছি। এই আমি সংসারে কোথা থেকে দুটো টাকা আসে তার চেষ্টা সবসময় করে যাই। আর তুমি? আচ্ছা বাবা শান্ত হও মা, বলছি তো আমি সব ম্যানেজ করে নেবো। একবার শুধু কম্পিটিশনটা জিততে দাও, তারপর আমি আর তোমার বৌমা মিলে সংসারের পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেব। দাদা বলছি শোন না, এই পুরস্কারের টাকাটা এটা কি ক্যাশে দেবে না চেকে জানিস? বাহ, খুব ভালো। গাছ লাগানো হলো না, কিন্তু স্যার আম খেতে চলে এসছেন। দাঁড়া তো, এই শ্রী ভীষণ নার্ভাস, আমাকে আগে একটু বেরোতে দে। বলছি বাবা, শ্রীকে মনে জোর দিস। হ্যাঁ, আমি জানি তোরা পারবি, আর যদি না পারিস তাহলে যাবার সময় একদম অলক্ষণে কথা বলবে না। যদি না পারিস মানে কি? পারবে, আলবাত পারবে। যদি না পারিস তখন অন্য কিছু ভাবা যাবে। আগে তো শ্রীকে ঘরে আনতে হবে, তাই না? হ্যাঁ চাচা বাবা, দেরি করিস না, আবার এদের সঙ্গে কথা বললে দেরি হয়ে যাবে। থাক বাবা, থাক। হ্যাঁ দেরি করিস না বাবা। ঠাকুর দেখো 10 লাখ টাকা যেন আসে বাবা। বাদল কি ফলোইং কর রাজকে, দেখ ওই নাচের কম্পিটিশনে সত্যি 10 লাখ টাকা আছে না? ওই শ্রীর কথা শুনে রাজ আমার সঙ্গে চালাকি করছে। খবর পেয়ে যাবে মা। আচ্ছা মা, এটা তো একটা অডিশন রাউন্ড, এখানে তো 10 লাখ টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। অডিশন জানি না, 10 লাখ টাকা আমার চাই। আর তোরা তো কি 10 লাখ টাকা বের রেখে থেকে কাজগুলো কে করবে? শুভা, তুমি কি গো? আচ্ছা, শ্রী আর রাজ এত কষ্ট করছে, পরিশ্রম করছে, তার উপরে তুমি কোন নজর দিচ্ছ? এমনকি নিজের ছেলের পেছনে কোচরটাকে পাঠালে। হ্যাঁ পাঠাবো, কারণ ন্যাড়া তো একবারই বেলতলাতে যাবে, বারবার তো যাবে না। আর তো আমার সঙ্গে কোনো চালাকি চলবে না। এবার শুভা যেটা করবে সেটা একদম জেনে বুঝে ভেবে চিন্তে করবে। রাজকে বল নিজের জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমাদের বাড়িতে চলে আসতে, এসে বল ওকে ঘর জামাই হয়ে থাকতে। এই ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছে শ্রী। আচ্ছা বলছিলাম, এত দেরি হলো আসতে, বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ রাজ, বাড়িতে সব ঠিকই আছে। আসলে উর্মির বাড়ি থেকে চেঞ্জ করে এলাম তো, তাই মা তো এই ব্যাপারে কিছুই জানে না। আমার না এভাবে লুকিয়ে কিছু করতে ভালো লাগে না রাজ। বুঝতে পারছি, আমি সবটাই বুঝতে পারছি। এখন তো এখানে চলেই এসেছো, আমরা অডিশনটা দিয়ে দিই। 5 মিনিটের মধ্যে ভেতরে না গেলে ডিসকোয়ালিফাই করে দেবে। চলো। এই ডান্স কম্পিটিশনের চেয়ে অনেক বড় পরীক্ষায় মা আজ আমাকে ফেলে দিয়েছে। জানি না রাজ, তুমি ঘর জামাই থাকার কথা শুনে কি ভাববে, আমাকে ভুল বুঝবে কিনা। এইভাবে চুপ করে আছো কেন? নার্ভাস লাগছে তাই তো? নার্ভাস হওয়ার কিছু নেই, আমি আছি তো। একদম চিন্তা করো না। রাজ বলছে আজকে অডিশনের পর আমার না তোমার সঙ্গে কিছু কথা আছে, খুব জরুরি। আরে নিশ্চয়ই বলবে, আগে অডিশনটা দিই, চলো। শ্রী,
তুমি এখানে? কি ব্যাপার, এরকম নাচের পোশাক পরে ছেলেটার সঙ্গে কি করছিস এখানে? মা আমি তোমাকে সবটা বলতাম, আমরা জেতার পরে আমি তোমাকে সবটা খুলে বলতাম। আমি আর রাজ আসলে এই অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য অডিশন দিতে এসেছি মা। তুই তোমাকে কোনো মিথ্যে কথা বলতিস না, কোনো কথা লুকাতিস না আমার থেকে, সেখানে আজকে দাঁড়িয়ে তুই দিনের পর দিন একটার পর একটা কথা লুকিয়ে যাচ্ছিস। মানে আমি যদি বৌমার সঙ্গে না আসতাম আমি তোর এই রূপটা দেখতেও পেতাম না। মা, মা, ও মা। হ্যাঁ এই তো বলছি, শুনুন, আজ আমার এক বন্ধুর নাচের স্কুল উদ্বোধন আছে, তাই ও আমাদের সবাইকে ইনভাইট করেছে। আমি ভাবছিলাম যে আর যদি আপনি আমার সঙ্গে যান কেমন হয়? শুনুন না মা, চলুন না প্লিজ। আপনার তো বাড়িতে বসে বসে এমনিতেই মুড অফ হয়ে থাকে, ওখানে গেলে দেখবেন আপনার মুডটাও চেঞ্জ হবে আর মনটাও ভালো হয়ে যাবে। বৌমা আমার ইচ্ছে করছে না, তোমরা চলে যাও। শুরু হয়ে গেল সব কিছুতে না আপনার না, আমি কোনো কথা শুনবো না। চলুন না মা, আমি কথা দিচ্ছি যে বেশিক্ষণ আমরা থাকবো না, উদ্বোধন হয়ে গেলে আমরা ফিরে আসবো। আর তাছাড়া আপনি তো নাচ ভালোবাসেন মা, ওখানে গেলে দেখবেন কত লোকের সঙ্গে দেখা হবে, কথা হবে, নাচ গান দেখবেন, আপনার মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে। কোনো কথা শুনবো না, চলুন একটা ভালো শাড়ি বের করে চটপট করে রেডি হয়ে যান। আচ্ছা ঠিক আছে। এবার তোমাদের নাচন কোদন আমি আজই বন্ধ করে দেবো শ্রী। ভাবলাম যে মায়ের মুডটা কোথাও একটু ঠিক হবে, কিন্তু শ্রী তুমি তো মায়ের মুড আরো বিগড়ে দিলে। আই এম ভেরি সরি মা, আমি যদি জানতাম তাহলে আপনাকে এখানে আনতামই না। বাড়িতে তো এত কথা হলো, বললি না কেন একবারও আমাদের যেখানে অডিশন দিতে আসবি? আর এই ছেলেটার সঙ্গে রাজের সঙ্গে এখানে কেন দেখা করেছিস তুই? মা বলছিলাম যে এই পুরোটাই আমার পরিকল্পনা, শ্রীকে কিছু বলবেন না। মানে আমি একদম চুপ। আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না, আমার মেয়ের সঙ্গে কথা বলছি। আর এই যে আশীর্বাদ করার সময় খুব ভালো করে বুঝিয়ে বললাম তো, রাজকে বল যখন এতই ভালোবাসা তোদের তখন যেন ঘর জামাই হয়ে থেকে যায়, ঘর জামাই হয়ে থেকে যায়, ঘর জামাই হয়ে থেকে যায়। কথাটা বলতে পেরেছিস নাকি এখনো পারিসনি বলতে? আহা মা, আপনি কি যে বলেন, নাচ করতে এসে কি কখনো ঘর জামাই হয়ে থাকার কথা বলা যায়? শ্রী ঘর জামাই মানে কি ব্যাপারটা? রাজ অডিশনটা শেষ হলে আমি তোমাকে সবটা বলতাম রাজ। শ্রী আমরা তো ভালো বন্ধু, আর তুমি ভালোভাবেই জানো আমি তোমায় খুব ভালোবাসি। আমাকে তুমি মন খুলে সবকিছু বলতে পারো, কেন বলছো না? বাবা, তুমি যখন শ্রীকে এতই ভালোবাসো রাজ, তাহলে তো তোমার ঘর জামাই হয়ে থাকতে কোনো অসুবিধা নেই রাজ। আচ্ছা, তোমার ঘরের যা চাল ছিল সেখানে শ্রীর যাওয়া মানে তো যেচে কষ্ট করতে যাওয়া। আর তুমি কি বা রোজগার করো? হ্যাঁ, কিছুই তো রোজগার করো না, যা করার সব তো আমাদের স্ত্রীকেই করতে হচ্ছে। এসব কি হচ্ছে বৌদি? আমি তো বলেছি আমি নিজে রাজের সঙ্গে কথা বলবো, তারপরে তুমি একবারই এই কথাগুলো কেন বলছো? কেন রাজকে এভাবে অপমান করছো? বৌমা ভুল কি বলেছে? তুই তো বলতে পারছিস না, আমতা আমতা করছিস, তাই ও বলে দিল। মা আমি শ্রীয়ের সাথে এই ব্যাপারে আলোচনা করব। তুমি যে সত্যি কতটা অকম্মার ঢেকি সেটা প্রমাণ হবে রাজ, দেখি তুমি রাজি হও কিনা। এখন আমাদের অডিশনে যেতে দিন, অডিশনে যাওয়াটা আমাদের এখন খুব জরুরি, তারপর আমরা এইসব নিয়ে কথা বলবো। আরে বাবা, অডিশনে পরে যাবে, দাঁড়াও তো মা, আপনি ওদেরকে আটকান। দেখুন, দেখা যখন হয়ে গেছে সামনাসামনি, তখন এই কথাটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত। না না বৌদি, আপনি হয়তো বুঝছেন না, আমাদের এখন অডিশনে যাওয়াটা খুব জরুরি। অডিশন দিতে দেব না বলেই তো ঠিক এই সময়ে এলাম রাজ। মা তুমি আমার কথাটা একটু শোনো, আমি রাজের সঙ্গে কথা বলে তোমাকে সব কিছু জানাবো। প্লিজ এখন আমাদের যেতে দাও। রাজ চলো চলো চলো। সবাই এসে গেছেন, আপনারা ভিতরে যান, না হলে নাম কাটা যাবে।
রাজ আর দেরি করা ঠিক হবে না, চলো এক্ষুনি এসো। মা আপনি দাঁড়িয়েছেন কেন চুপ করে? আপনি আটকান ওদেরকে, নাহলে আপনার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে মা। এখন ওদের কাছে আপনার সাথে কথা বলার থেকে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করে বেশি বড় হয়ে গেল। সব কি হচ্ছে মা? যান আটকান। শ্রী দাঁড়াও। মা 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 কথাটা শোনো। মা এখন আমাদের অডিশনে যেতে দিন, আমি অডিশন হওয়ার পর আপনাকে সব জানাবো, কিন্তু এখন আমাদের যাওয়াটা খুব জরুরি। শোনো, আমার কাছে তোমার উত্তরটা বেশি জরুরি। মা বোঝার চেষ্টা করো, মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এটা আমাদের কাছে শুধু অডিশন নয়, অনেক বেশি কিছু। আমরা একটা বিশেষ কারণে এই ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে এসেছি। মা একটু বোঝার চেষ্টা করো। মা শ্রী, তুই আমায় কথা দিয়েছিলি যে তুই আমার কথার অমান্য করবি না। তোর এখন মনে হচ্ছে যে তোর মায়ের কথার উত্তর দেওয়ার কোনো গুরুত্ব নেই তোর কাছে? মা প্লিজ, আমি অনুরোধ করছি এখন আমাদের অডিশনে যেতে দিন প্লিজ। মা আর কেউ অডিশনে যেতে পারবেন না। যারা সময় মতো সই করেছে তারাই অডিশন দেবে, আর আপনারা বাইরে থাকুন। না 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 এরকম করবেন না, এরকম করবেন না। আমাদের কথাটা একবার শুনুন, একবার শুনুন। এরকম করবেন না অডিশনটা। সব শেষ হয়ে গেল। ভেবেছিলাম এই কম্পিটিশনটা জিতে ওই রনি 10 লাখ টাকা আমরা ফিরিয়ে দেবো, কিন্তু আর কিছুই হবে না। সব শেষ হয়ে গেল। এত সহজে যে তোমাকে আমি টাকা ফেরত দিতে দেব না শ্রী। বাড়ি আমার নামে হবেই। কেন আমাদের আটকালে মা? কেন যেতে দিলে না? কেন তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? কেন পারছো না? আমি তোকে বিশ্বাস করছি শ্রী, কিন্তু এই ছেলেটাকে বিশ্বাস করতে পারছি না। ও কি ভাবছে জীবনে সবটা ফাটকায় হবে? হ্যাঁ, লটারি দিয়ে সবকিছু হয় নাকি? এভাবে ও নিজের দায়িত্ব নেবে, তোর দায়িত্ব নেবে। শ্রী, তুই আমার কথাটা শোন। শ্রী, তুই কিন্তু আগে এরকম ভাবতিস না। এখন ওর পাল্লায় পড়ে তুইও একই ভাবে ভাবনা চিন্তা করছিস। আপনি বলুন মা, এইভাবে কি রনির 10 লাখ টাকা শোধ করা যায়? হ্যাঁ, আর শ্রিয়া রাজ তো এমন কোনো বড় ডান্সার নয় যে ভারতবর্ষের সমস্ত ডান্সারকে পেছনে ফেলে এসে টাকা জিতে বেরিয়ে যাবে। হ্যাঁ শ্রী, তোমার কি হয়েছে বলো তো? তুমি এই রাজের পাল্লায় পড়ে কি দিবা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছো নাকি? শোনো রাজ, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমার মেয়ে তোমার বাড়িতে যাবে না। তোমাকে বলা হলো তুমি আমার বাড়ি ঘর জামাই হবে কিনা সেটা তুমি ভেবে বলো। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি রাজের সঙ্গে এই ব্যাপারে কথা বলে তোমাকে সবটা জানাবো। একটু কথা বলতে দাও ওর সঙ্গে। না চল মা, তুই মা কেন এরকম করছো? কোথাও যাবি না তুই। তুই আমার সঙ্গে এখন বাড়ি যাবি। কি ভেবেছিলিস? হ্যাঁ, আমি চলে যাবো আর তুই ওর বাড়িতে গিয়ে ওর সঙ্গে সলা পরামর্শ করবি? শোন শ্রী, তুই এর বাড়ির কারোর সঙ্গে দেখা করবি না। ওকে যা বলার আমি বলে দিয়েছি, এবার ও ভেবে চিন্তে উত্তরটা আমায় দেবে। চল। দাঁড়াও মা, আমার রাজের সঙ্গে কিছু কথা আছে। মা প্লিজ, মায়ের কথাগুলো বলা খুব জরুরি। মা প্লিজ একটু কথা বলতে দাও। রাজ, রাজ আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার খুব দুঃখ হচ্ছে, তোমার রাগ হচ্ছে আমার ওপরে, কিন্তু রাজ একবারের জন্য হলো প্লিজ ভেবে দেখো। হয়তো হয়তো এই প্রস্তাবটা আমাদের সম্পর্কের জন্য ভালো রাজ। হয়তো হয়তো আমার বাড়ির লোকের তোমার প্রতি যা যা ধারণা আছে সবকিছু ভেঙে যাবে, সবটা ঠিক হয়ে যাবে। রাজ, রাজ একবার হলেও ভেবে দেখো। চল। দাঁড়াও, যাচ্ছি। চল। কি করব কিছুই বুঝতে পারছি না। ম্যানেজ করতে হবে, কিছু একটা তো ম্যানেজ করতে হবে। বাড়ি গিয়ে কি বলবো সেটাও বুঝতে পারছি না। না না, আমাকে সবটা ম্যানেজ করতে হবে। কি বললে? রাজকে ঘর জামাই থাকতে বলেছে? শুধু তাই নয় মা, দাদাকে ওরা অডিশনটা পর্যন্ত দিতে দিল না। মাঝখান থেকে হাত থেকে 10 লাখ টাকাটা ফসকে গেল। বড় আসপদ্দা আমার টাকাতে হাত দিল। হ্যাঁ বাদল, ওরা কিন্তু এখনো শোভাকে চেনে না। ওরা যদি সাপ হয় না, আমি কাল নাগিনি। ওরা প্রেত হলে আমি নরপিশাচ। তুই রাখ ফোনটা। এবার আমিও দেখবো ওরা কত দূর যেতে পারে।
পরমা দেবী, তুমি ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এমন শিক্ষা দেবো না যে 7 জন্মে ভুলতে পারবে না। সতীশ দা, ভালো হয়েছে এই সময় এসেছো। এখন বাড়িতে কেউ নেই। সে কি, কেউ নেই মানে? আমি তো আন্টির সাথে কথা বলবো বলেই এলাম। শ্রী কি ডিসাইড করলো সেটা তো আমাকে জানতে হবে। কেন? দিভাই কি ডিসিশন নিচ্ছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কিসের? সতীশ দা, সতীশ দা, তুমি আমাদের ব্যাপারটা নিয়ে ভাবো না প্লিজ। ওসব বাজে কথা বাদ দাও। ও, ভালো হয়েছে আপনি এসে পড়েছেন। রাজের ঘর জামাই হবার বিষয়টা শেষমেশ কি হলো? রাজের সাথে কথা হয়েছে? সতীশ, আমি আপনাকে শেষবারের মতো বারণ করছি। আমার জীবনে কি চলছে না চলছে সেটা নিয়ে না ভেবে আপনি বরং নিজের জীবন নিয়ে ভাবুন। শ্রী, মা, আমি তো ভুল কিছু বলছি না। একজন মানুষের কাছে যখন কোনো কাজ থাকে না, তখন সেই মানুষটা না কার জীবনে কি চলছে কি চলছে না সেসব নিয়ে ভাবনা চিন্তা করে সময় কাটায়। দি ভাই, সতীশদা সম্পর্কে আর একটা বাজে কথা বলবি না তুই। তখন থেকে কি বলে যাচ্ছিস? সতীশদা কিন্তু রাজদার থেকে অনেক বেশি কাজের মানুষ। সোমা, তুই চুপ কর। আর সবসময় এরকম তুলনা টেনে কথা বলাটা এবার তুই বন্ধ কর। দেখো শ্রী, তুলনা না টানতে চাইলেও কিন্তু তুলনা চলেই আসে। আর তাছাড়া রাজের এই ঘর জামাই হয়ে থাকার বিষয়টা কিন্তু সতীশের সামনেই আলোচনা হয়েছিল, তাই এই ব্যাপারটা নিয়ে সতীশের চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আর তাছাড়া তো আজকে যদি আমরা না যেতাম তাহলে তুমি রাজকে এই ঘর জামাই হয়ে থাকার কথাটা আদৌ বলতে পারতে কিনা সেটা তো আমরা কেউ জানি না। থাক না, এগুলো এখন বন্ধ করো। শ্রী, সতীশের সঙ্গে ভদ্রভাবে কথা বলবি। ভুলে যাস না, ও কিন্তু এ বাড়ির। তোকে তো আমি আগেই বলেছিলাম পরমা, স্ত্রীর জন্য না হলেও সোমার জন্য কিন্তু সতীশ যথেষ্ট ভালো চয়েস। ওর মতো ছেলেকে হাতছাড়া করিস না। যাকে সতীশ বাবা বলছে যে রাজের সঙ্গে কথা হয়েছে, বুঝলে তো? ওকে যা যা বলার ছিল সবটা ওর সামনেই বলা হয়ে গেছে। এবার দেখা যাক ও কি করে। আমার সাথে এটুকুই জানার ছিল, আর বাকি কে কি ভাবলো তাতে আমি বিন্দু মাত্র বিচলিত নই, কারণ আমি জানি আমি কি করছি। আর বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ালে একদিন না একদিন সে আমাকে ঠিক বুঝতে পারবে বলেই আমার ধারণা। আমি আসলাম। সোমা, কথা আছে, আয়। কি করছিলিস তুই? হ্যাঁ, সতীশের হাত ধরেছিলিস। আমি এসে পরে দুম করে হাতটা ছেড়ে দিলি, ভাবলি দীপ ভাই থেকে তুই লুকিয়ে যাবে, কিন্তু লুকোতে পারিসনি। তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস নিজের জীবনে ইন্টারফেয়ার না করার, এদিকে নিজে কি করছিস? আমি কিন্তু তোর দিদি সোমা। তাতে কি? মা তো নোস, আর মা হওয়ার চেষ্টাও করিস না। শোন সোমা, দিদি হিসেবে তোর ভালো মন্দের দায়িত্বটা আমার। আগে রাজদার দায়িত্ব কিভাবে পালন করবি সেটা আগে ভাব। এই বাড়িতে ঘর জামাই হিসাবে আনার চেষ্টা করছিস, কিন্তু বাড়ির প্রত্যেকটা লোক কে কি চাইছে, কে কি ভাবছে সেটা একবারও ভেবে দেখেছিস? তুই বা মা কারোর সঙ্গে একবারও আলোচনা করার প্রয়োজন মনে করলি না, তাই না? কথা এড়িয়ে যাস না। আমি তো কথা এড়াচ্ছি না দি ভাই। আমি সতীশদাকে ভালোবাসি, এটা আমি সবার সামনে স্বীকার করেছি, সেখানে মাও ছিল। এবার যদি মা আমাকে কোনো কথা বলে তখন আমি সেসব নিয়ে মায়ের সঙ্গে কথা বলবো। সতীশকে আদৌ তোকে ভালোবাসে নাকি ব্যবহার করছে? হোয়াট? কি বললি? তুই আমাকে এতটা হিংসা করিস দি ভাই? সতীশ দা আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে, সেটা তুই একদম সহ্য করতে পারছিস না, তাই না? আসলে রাজদার সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তুই সতীশ দাকে অপশন হিসেবে হাতে রাখছিস, তাই না? সোমা, মুখ সামলে কথা বল। এটা দীপ ভাই সম্বন্ধে এরকম একটা নোংরা কথা বলতে তোর মুখে মানলো না, বললে কি করে? যেটা দেখছি সেটাই বলছি। সতীশদার ধারে কাছে তুই আসবি না। সতীশদাকে তুই ভুলে যা। সোমা দাঁড়া, সোমা দাঁড়া।
সোমা, একটু ভালো করে বোঝার চেষ্টা কর না। তোর খারাপের জন্য। আচ্ছা ঠিক আছে, একটু মন দিয়ে শোন আমার প্রত্যেকটা কথা। সতীশকে, ওই ছেলেটাকে বাইরে থেকে দেখে যা মনে হয় না, ভেতরের মানুষটা কিন্তু সম্পূর্ণ আলাদা সোমা। হ্যাঁ হতে পারে রাজের কাছে টাকা পয়সা নেই, কিন্তু রাজ সত্যি খুব ভালো ছেলে সোমা। এতই যখন ভালো মানুষ, তাহলে তোদের সম্পর্কটা বাড়ির কেউ মেনে নিচ্ছে না কেন বল? আমি আজ চাইলেই মা কিন্তু কালই আমাকে সতীশের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে যাবে। আর সতীশ দা এই বাড়িতে এসে ঘর জামাই হয়ে থেকে বাবা মায়ের বোঝা বাড়াবে না, উল্টে সেটা কমানোর চেষ্টা করবে। সোমা, আবারও তোকে বলছি ঠিক করে কথা বল। দেখ সোমা, তোকে বারবার একই কথা বোঝানোর চেষ্টা করছি, একটু ভালো করে আমার কথাটা শোন না রে। শুধু টাকা দিয়ে জীবনটা চলে না, আর টাকা ছাড়াও জীবন চলে না দি ভাই। শুধু বিরাট একটা মন নিয়ে আমার ভবিষ্যৎটা যে সুখের কাটবে তা তো নয়। যাকে সব বাদ দে, আমি এই প্রসঙ্গ নিয়ে আর তোর সঙ্গে তর্ক করতে চাই না। ভেবেছিলাম কম্পিটিশন জিতে সব টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু এই চান্সটাও হাত থেকে ফসকে গেল। আর ওদিকে স্ত্রীর মা উনিও একটা অদ্ভুত দাবি করছে, মানে আমি কি যে করি। কি হয়েছে রাজ বাবা? বীর বাহাদুরের মতো গেলি, এরকম ভেজা বেড়ালের মতো ফিরলি কেন? বড়দা তুই এসে গেছিস? তোর নাচের অডিশন কেমন হলো? এই ওখানে কাকাকে দেখলি? নাচের কম্পিটিশনটা আমরা আর করতে পারবো না তুলি। আসলে অডিশনে যাওয়াটা আমাদের এখন খুব জরুরি। আরে বাবা, অডিশনে পড়ে যাবে, দাঁড়াও তো মা, আপনি ওদেরকে আটকান। মা 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 কথাটা শোনো মা, প্লিজ এরকম করো না মা, নাটটা লিখতে হবে মা প্লিজ। স্ত্রীর মা চান আমি ওদের বাড়ি ঘর জামাই হয়ে থাকি।